কি একজন স্বামী তার নিজের স্ত্রীকে দাসী বুঝে ফেলার এমন ভুল করতে পারে? আর যদি সেই ভুল ঘটে যায়, তাহলে সেই সম্পর্কের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, যে সম্পর্ক শুরু হওয়ার আগেই একটা গভীর প্রতারণার অন্ধকারে ডুবে গিয়েছিল? চলো আজ শোনা যাক রাহুল আর মিহিকার গল্প, একটা এমন হৃদয়স্পর্শী কাহিনী যা আমাদের সম্পর্কের সূক্ষ্ম সুতো আর মানুষের অন্তরের অতল গভীরতায় টেনে নিয়ে যাবে। মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এলাকাগুলোর একটায় রাহুলের রাজকীয় বাংলো যেন কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। রাহুল ৩২ বছরের একজন দুর্দান্ত সফল উদ্যোক্তা, তার টেক স্টার্টআপের সিইও, আর আজ কয়েক সপ্তাহ পরে সে তার বাড়িতে ফিরছিল। এই ফেরাটা সেই পুরনো ফেরা নয়, যেটা সে ৬ বছর দুবাইয়ে কাটিয়ে ফেরার পর করেছিল। কয়েক মাস আগে একটা প্রাণঘাতী দুর্ঘটনা তার জীবনের সবচেয়ে মূল্যবান কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছিল। গত কয়েক মাসের কোনো স্মৃতি তার মনে ছিল না, তাই আজ হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পথে তার মনে তার নিজের বাড়ির জন্য একটা অচেনা ভাব আর অদ্ভুত এক অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল। যখন গাড়ি বাড়ির সামনে থামল, তখন তার মা কমলা দেবী তাকে নিতে দরজায় এসে দাঁড়িয়েছিলেন। তার চোখে ছেলের সুস্থ হয়ে ওঠার আনন্দ তো ছিল, কিন্তু তার সঙ্গে একটা অব্যক্ত উদ্বেগও লুকিয়েছিল। রাহুল সেই মুহূর্তে তা বুঝতে পারেনি। সে মায়ের পায়ে হাত দিয়ে বাড়ির ভিতরে পা রেখেছিল। বাড়িটা ঠিক আগের মতোই ছিল, ভব্য, নীরব। কিন্তু আজ সেই নীরবতায় একটা অদ্ভুত শূন্যতা আর অপরিচিত অনুভূতি মিশেছিল, যেন সে এখানে প্রথমবার এসেছে। ঠিক তখনই রান্নাঘরের দরজা থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। বয়স প্রায় ২১-২২, সাধারণ একটা খাদির শাড়ি পরা, মাথায় পর্দা ঢাকা। তার চোখে একটা অদ্ভুত ঘাবড়ে যাওয়া আর মুখে নিরীহতা ও গভীর দুঃখের মিশেল। রাহুল প্রশ্নসূচক দৃষ্টিতে মায়ের দিকে তাকাল। কমলাদেবী একটা ঠান্ডা নিঃশ্বাস নিয়ে হৃদয় পাথর চাপা দিয়ে একটা এমন মিথ্যে বললেন যা তার মতে সেই মুহূর্তে অপরিহার্য ছিল। তারা ধীরে বললেন, বাবা, এটা মিহিকা, বাড়ির নতুন দাসী। রাহুল সেই মেয়েকে মাথা থেকে পা পর্যন্ত নিরীক্ষণ করল। সে সাধারণ তো বটে, কিন্তু তার মুখে একটা এমন উজ্জ্বলতা ও স্থিরতা ছিল যা সাধারণ দাসীদের মধ্যে দেখা যায় না। নতুন দাসী? রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমাদের পুরনো রামু কাকা কোথায়? কমলাদেবীর চোখে এক মুহূর্তের জন্য বিষাদের ছায়া পড়ল। তোমার বাবা চলে যাওয়ার পরে তারাও কাজ ছেড়ে দিয়েছেন। এটা তো তোমার বাবার শেষ ইচ্ছা ছিল। তারা তাদের শেষ দিনগুলোয় এটাকে কাজে রাখার জন্য বলেছিলেন। জানি না কি দেখেছিলেন এতে। শুধু আমাকে বলে গিয়েছিলেন যে এটাকে কখনো কাজ থেকে বের করে দিও না। রাহুলের বাবার মৃত্যু এখনও কয়েক মাস আগে হয়েছিল, আর বাবার নাম শুনে রাহুল চুপ হয়ে গেল। সে তার বাবাকে খুব ভালোবাসত, যদিও গত কয়েক বছর সে তাদের থেকে দূরে ছিল। বাবার শেষ ইচ্ছা এটা শুনে সে আর কিছু বলতে পারল না। সে মিহিকার দিকে তাকানো ছাড়াই তার সুটকেস তার দিকে বাড়িয়ে দিয়ে হুকুম দিল, আমার জিনিসপত্র ওপরে আমার ঘরে রেখে দাও, আর আমার জন্য একটা এসপ্রেসো বানিয়ে নিয়ে এসো, চিনি ছাড়া। মিহিকা চুপচাপ মাথা নিচু করল, ভারী সুটকেস তুলল আর সিঁড়ি গন্তে লাগল। তার কাঁপা হাত আর বোঝা তুলতে ঝুঁকে পড়া কোমর দেখেও রাহুলের মনে কোনো দয়া জাগল না। তার কাছে সে শুধু একটা দাসী ছিল, বাবার একটা অদ্ভুত উত্তরাধিকার যাকে তাকে ঢোকাতে হবে। ওদিকে মিহিকার মনে একটা আলাদা উথলপুথল চলছিল। তার আর রাহুলের বিয়ে হয়েছিল এখনও ১ মাসও হয়নি। বিয়ের পরে সে ৭ দিন তার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল, যখন রাহুল তাকে পাপড়িতে বসিয়ে রেখেছিল। কিন্তু তারপর সেই একটা অশুভ দিন, মন্দির থেকে ফেরার সময় সেই দুর্ঘটনা সব কিছু বদলে দিয়েছিল। রাহুল তো বেঁচে গিয়েছিল, কিন্তু সে তার স্মৃতির একটা অংশ হারিয়েছিল, ঠিক সেই অংশ যেখানে মিহিকা আর তাদের বিয়ের স্মৃতি ছিল। হাসপাতালেই তার শাশুড়ি কমলাদেবী তার সামনে হাত জোড় করে বলেছিলেন, মেয়ে, ডাক্তাররা স্পষ্ট বলেছেন যে রাহুলকে গত কয়েক মাসের কিছুই মনে নেই। যদি আমরা তার উপর সত্য জানার জন্য একটু চাপ দিই, তবে তার মস্তিষ্কে খুব খারাপ প্রভাব পড়তে পারে আর তার জীবনের ঝুঁকি হতে পারে। তোমার স্বামীর জীবনের জন্য কি তুমি কয়েকদিন, শুধু কয়েকদিন, একটা দাসী হয়ে এই বাড়িতে থাকতে পারবে না? আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেমন সঠিক সময় পাব আমি তাকে সব সত্য বলে দেব। এটা তার চিকিৎসারই একটা অংশ, বুঝে নাও। তার স্বামীর নিরাপত্তার জন্য মিহিকা যা কিছু করতে প্রস্তুত ছিল। সে তার ডিগ্রি, তার পরিচয়, তার স্বপ্ন আর তার বিয়ের সিঁদুরকেও একটা পর্দার পিছনে লুকিয়ে তার শাশুড়ির সেই প্রতিশ্রুতিতে ভরসা করে নিয়েছিল। তাকে মনে হয়েছিল যে সে তার ভালোবাসা আর সেবা দিয়ে তার স্বামীর স্মৃতি আর স্বাস্থ্য দুটোই ফিরে পাবে। দিনগুলো কাটতে লাগল।
রাহুলের ব্যবহার মিহিকার প্রতি রুক্ষ আর খিটখিটে ছিল। সে তাকে কখনো নাম ধরে ডাকত না, শুধু শোনো বা এই মেয়ে বলে ডাকত। সকালের প্রথম চা থেকে রাতের খাওয়া পর্যন্ত মিহিকা একটা মেশিনের মতো কাজ করত, কিন্তু রাহুলের দুনিয়ায় তার পরিশ্রমের কোনো মূল্য ছিল না। সে তার বানানো খাবারে দোষ বের করত, তার পরিষ্কার পরিচ্ছন্নতায় তানা মারত। একদিন রাহুল তার বন্ধুদের সঙ্গে বাড়িতে পার্টি করছিল। তার বন্ধুরা তার সাফল্যের প্রশংসা করছিল। তখন এক বন্ধু বলল, যার রাহুল খাবার তো অসাধারণ বানিয়েছে। রাহুল হাসতে হাসতে অসতর্কভাবে বলল, আরে না যার, এটা তো আমাদের নতুন দাসী, গ্রামের, কিন্তু হাতে জাদু আছে। এটা শুনে পাশেই দাঁড়ানো পানির গ্লাস ধরে মিহিকার হাত কেঁপে উঠল। গ্লাস তার হাত থেকে ছুটে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। রাহুল সবার সামনে তাকে খুব খারাপভাবে ডাঁটল। মিহিকার চোখ থেকে অশ্রু বইতে লাগল। একটা ধারালো টুকরো তার আঙুলে বিঁধে গেল, কিন্তু ব্যথার চেয়ে তার হৃদয়ে রাহুলের কথা বিধে বেশি কষ্ট দিচ্ছিল। কিন্তু রাহুল যে নিজেকে খুব চালাক মনে করত, কিছু জিনিসকে উপেক্ষা করতে পারছিল না। সে লক্ষ্য করছিল যে এই গ্রামের মেয়ে ইংরেজি খবরের কাগজের পাতা উল্টে হেডলাইনগুলোতে চোখ বোলাচ্ছে। যখন সে ফোনে তার ক্লায়েন্টের সঙ্গে ব্যবসার কৌশল বা কোনো নতুন অ্যাপের কোড নিয়ে কথা বলত, তখন তাকে মনে হতো যেন মিহিকার মুখে বোঝার ভাব আসছে। এক রাতে রাহুল দেরি করে বাড়িতে ফিরল। সে তার ঘরের দিকে যাচ্ছিল যে তখন তার চোখ পড়ল স্টোর রুমের কাছে, যেখানে মিহিকাকে ঘুমানোর জন্য একটা ছোট জায়গা দেওয়া হয়েছিল। দরজা একটু খোলা ছিল। ভিতর থেকে একটা খুব মিষ্টি আর সুরেলা কণ্ঠস্বর আসছিল। কেউ ভৈরবী রাগের একটা জটিল আলাপ গাইছিল। কণ্ঠে এত দুঃখ আর স্থিরতা ছিল যে রাহুলের পা সেখানেই থেমে গেল। সে উঁকি দিয়ে দেখল, ভিতরে একটা ছোট দিয়ার আলোয় মিহিকা বসেছিল। তার চোখ বন্ধ ছিল আর সে পুরোপুরি সুরে ডুবে গিয়েছিল। রাহুল অবাক হয়ে গেল। এটা কোনো সাধারণ লোকগীতি ছিল না। এটা একটা এমন কলা যা শিখতে বছরের পর বছর পরিশ্রম লাগে। তার মস্তিষ্কে একটাই কথা ঘুরছিল, একটা সাধারণ দাসী যাকে তার মা আঙুলের ছাপ বলেছিলেন, সে এত কঠিন শাস্ত্রীয় আলাপ কিভাবে গাইতে পারে? এটা কোনো সাধারণ মেয়ে হতে পারে না। আসলে এই মেয়েটা কে? সেই রাতের পরে রাহুলের জন্য কিছুই আগের মতো রইল না। মিহিকার সেই সুরেলা দুঃখভরা কণ্ঠ তার কান হয়ে সোজা হৃদয়ে ঢুকে গিয়েছিল, আর এখন তার মনে একটা অসীম গুঞ্জন হয়ে রয়ে গিয়েছিল। যে মেয়েকে সে এতদিন একটা সাধারণ অশিক্ষিত দাসী মনে করে এসেছিল, তার কলা রাহুলের অহংকার আর গর্বের কাঁচে একটা সূক্ষ্ম ফাটল ধরিয়ে দিয়েছিল। এখন সে তাকে শুধু হুকুম দেওয়া চোখে নয়, বরং একটা গোয়েনবার চোখে দেখত। তার মনে প্রশ্নের একটা এমন ঝড় উঠে দাঁড়িয়েছিল, যার উত্তর না পেলে তাকে শান্তি ছিল না। পরের কয়েকদিন রাহুল মিহিকার ওপর নজর রাখা শুরু করল। সে ইচ্ছে করে লিভিং রুমের টেবিলে ব্যবসার একটা দামি ম্যাগাজিন ছেড়ে দিল। সন্ধ্যায় যখন সে ফিরল, তখন দেখল যে ম্যাগাজিন ঠিক সেই জায়গায় আছে, কিন্তু তার পাতা উল্টানো হয়েছে, আর একটা বিশেষ আর্টিকেল যেটা স্টার্টআপের নতুন ট্রেন্ড নিয়েছিল, তার ওপর কারো আঙুলের হালকা চিহ্ন ছিল। রাহুলের সন্দেহ আরও গভীর হল। আরেক দিন সে তার ল্যাপটপে কাজ করছিল, আর কোনো অ্যালগোরিদমে আটকে গিয়েছিল। সে বিড়বিড় করে বলল, এই ফাংশনে কোনো লজিক্যাল বাগ আছে, বুঝতে পারছি না। পাশেই দাঁড়ানো মিহিকা যে টেবিল পরিষ্কার করছিল, তার মুখ থেকে অনায়াসে বেরিয়ে গেল, হয়তো কন্ডিশনাল স্টেটমেন্ট সঠিকভাবে হ্যান্ডেল হচ্ছে না। রাহুল চমকে তার দিকে তাকাল। মিহিকা তার ভুল বুঝতে পেয়ে ঘাবড়ে গিয়ে চোখ নিচু করে ফেলল, আর তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। রাহুল তার চেয়ারে জমে বসে রইল। একটা গ্রামের মেয়ে, যাকে তার মা আঙুলের ছাপ বলেছিলেন, সে কোডিং আর অ্যালগোরিদমের কথা কিভাবে বলতে পারে? দেওয়ালগুলো এখন শুধু দেওয়াল ছিল না, সেগুলো তাকে দেখে ফিসফিস করছিল, এই বাড়িতে লুকানো রহস্যের মজা নিচ্ছিল। আসল ঝড় সেই সন্ধ্যায় এলো, যখন রাহুল তার ব্যবসার একটা খুব বড় ইনভেস্টর মিস্টার গুপ্তাকে ডিনারে ডেকেছিল। এই ডিল রাহুলের কোম্পানির জন্য খুব জরুরি ছিল। বাড়িটা অসাধারণভাবে সাজানো হয়েছিল, কথাবার্তা, ব্যবসা আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে চলছিল। তখন মিহিকা কাঁপা হাতে ট্রে ড্রিঙ্কস নিয়ে ঘরে ঢুকল। সে তার পর্দা মাথায় আর নিচে নামিয়ে নিয়েছিল, যাতে কেউ তার মুখ না দেখতে পায়। যেমন সে মিস্টার গুপ্তাকে ড্রিঙ্ক দেওয়ার জন্য ঝুঁকল, তাদের চোখ মিহিকার মুখে পড়ল। মিস্টার গুপ্তা, যারা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের বড় পারদর্শী ছিলেন আর দেশের অনেক নামী শিল্পীদের চিনতেন, তারা তাকে দেখে চমকে উঠলেন। তারা চশমা ঠিক করে অবাক হয়ে বললেন, আরে মিহিকা মেয়ে, তুমি এখানে কি করছো? সেই একটা প্রশ্ন ঘরে যেন একটা বোমা ফাটিয়ে দিল।
রাহুলের মুখ খোলা রইল, কমলাদেবীর মুখ সাদা পড়ে গেল, আর মিহিকা তার তো যেন প্রাণই বেরিয়ে গেল। মিস্টার গুপ্তা রাহুলের দিকে ঘুরে বললেন, রাহুল, তুমি এদের চেনো? এটা তো স্বর্গীয় পণ্ডিত হরিহরঞ্জির মেয়ে, তার বাবার মতোই নৃত্য ও সঙ্গীতে বিশারদ। আমি তো শুনেছিলাম যে এদের বিয়ে কোনো বড় ব্যবসা পরিবারে হয়েছে, কিন্তু এটা এইভাবে তোমাদের বাড়িতে তাদের স্বরে অবাক হওয়ার সঙ্গে সঙ্গে একটা হালকা রাগও ছিল। রাহুলের কাছে কোনো উত্তর ছিল না। তাকে মনে হচ্ছিল যেন কেউ তার পায়ের নিচ থেকে জমি টেনে নিয়েছে। পণ্ডিত হরিহরণ দেশের সবচেয়ে সম্মানিত শিল্পীদের মধ্যে একজন, আর এই মেয়ে তার বাড়িতে দাসী হয়ে কাজ করছে। এসব কি হচ্ছে? মিস্টার গুপ্তাকে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে গেল। কোনো রকমে ডিনার শেষ হল, আর তিনি বিদায় নিলেন। তাদের চলে যাওয়ার পরে বাড়িতে একটা ভয়ঙ্কর শান্তি নেমে এলো। রাহুল দরজা বন্ধ করল আর সোজা তার মায়ের দিকে ঘুরল। তার চোখে রাগ নয়, বরং একটা গভীর আঘাত ছিল। মা, এসব কি? কমলা দেবী এখন নিজেকে ধরে রাখতে পারলেন না। তারা সোফায় বসে কাঁদতে লাগলেন। আমাকে ক্ষমা করে দাও বাবা। মিহিকার বাবা চলে যাওয়ার পরে তাদের পরিবার খুব কষ্টে ছিল। আমি শুধু তাকে একটা সাহায্য দিতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে যদি আমি তোমাকে সত্য বলি, তবে তুমি তোমার দুবাইয়ের জীবনযাপন আর চিন্তাভাবনার কারণে তাকে বাড়িতে রাখতে অস্বীকার করবে। তুমি তাকে তোমার সমান মনে করবে না। রাহুলের হৃদয় তার মায়ের অশ্রু দেখে একটু গলে গেল, কিন্তু তার মস্তিষ্ক এখনও অবশ ছিল। সে বুঝে গিয়েছিল যে এটা এখনও পুরো সত্য নয়, রহস্য এর চেয়ে অনেক গভীর ছিল। সেই রাতে রাহুল ঘুমাতে পারল না। তাকে মনে হচ্ছিল যে সত্যের সূত্র শুধু এক জায়গায় পাওয়া যাবে, মিহিকার কাছে। আধা রাতে যখন তাকে মনে হলো যে বাড়িতে সবাই ঘুমিয়েছে, সে চুপচাপ উঠল আর সেই স্টোর রুমের দিকে গেল। দরজা হালকা খোলা ছিল। সে ভিতরে যাওয়ারই ছিল যে তার চোখ পড়ল কোনায় রাখা একটা পুরানো লোহার সিন্দুকে। রাহুল জানত যে কারো ব্যক্তিগত জিনিস দেখা ভুল, কিন্তু সেই সময় সত্য জানার তার অস্থিরতা সব সীমার ওপর ভারী ছিল। সে কাঁপা হাতে সিন্দুক খুলল। ভিতরে কিছু শাড়ি, কিছু বই আর একটা ফাইল রাখা ছিল। সে ফাইল খুলল। সবচেয়ে ওপরে মুম্বাই ইউনিভার্সিটির গোল্ড মেডালিস্টের ডিগ্রি ছিল। নাম ছিল মিহিকা রাও। তার নিচে কত্থক নৃত্য বিষাদের ডিগ্রি ছিল। রাহুলের চোখ ফেটে গেল। কিন্তু যেটা পরের জিনিস তার হাতে এলো, সেটা রাহুলের পায়ের নিচের জমি চিরকালের জন্য সরিয়ে দিল। সেটা একটা ছবি ছিল, বিয়ের ছবি, যেখানে মিহিকা বিয়ের পোশাকে লজ্জায় বসেছিল, আর তার পাশে বর হয়ে সে নিজে বসেছিল রাহুল। কিন্তু তার জীবনের এই সবচেয়ে বড় ঘটনার একটা মুহূর্তও কেন মনে ছিল না। এই বিয়ে কখন, কোথায় আর কিভাবে হয়েছিল? আর যদি এটা সত্য হয়, তাহলে মিহিকা তার দাসী নয়, বরং তার স্ত্রী। রাহুলের হাতে সেই ছবি কাঁপছিল। এক মুহূর্তের জন্য তাকে মনে হলো যে এটা কোনো মজা, কেউ ফটোশপ করে তাকে এই ছবিতে ঢুকিয়েছে। কিন্তু ছবি পুরানো ছিল, কাগজের স্পর্শ সত্যি ছিল, আর তাতে দেখা বিয়ের পোশাকে লজ্জায় থাকা মিহিকার চোখের চমকও ঠিক ততটাই সত্যি ছিল। কিন্তু সবচেয়ে বড় সত্য তো বরের রূপে বসা সে নিজে, হাসতে থাকা, ঠিক সেই সুখী যেমন সে নিজেকে বছরগুলো ধরে দেখেনি। স্মৃতির কুয়াশায় কোনো সূত্র ছিল না, কোনো কণ্ঠস্বর ছিল না, কোনো মুহূর্ত ছিল না। তার নিজেরই অতীত তার কাছে একটা অচেনা হয়ে গিয়েছিল। সে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। মস্তিষ্কের শিরা ফেটে যাওয়ার মতো ছিল। এটা কিভাবে হতে পারে? তার বিয়ে হয়ে গেছে আর তাকে মনে পর্যন্ত নেই। তার স্ত্রী, যাকে সে গত কয়েক সপ্তাহ ধরে তার দাসী মনে করে অপমান করেছে, হুকুম চালিয়েছে, তার বানানো খাবারে দোষ বের করেছে, সে আসলে তার ধর্মপত্নী। অপরাধবোধ আর প্রতারণার অনুভূতি তাকে ভিতর থেকে ঝাঁকুনি দিল। সে সিন্দুক বন্ধ করে কোনো চোরের মতো দপদপ পায়ে তার ঘরে ফিরে এলো। কিন্তু এখন সেই ঘরটা তাকে তার নয়, বরং কোনো অচেনা জায়গার মতো লাগছিল। রাগ, অসহায়তা আর দুঃখের একটা মিশ্রিত ঢেউ তার ভিতরে উঠল। সে সোজা তার মায়ের ঘরের দিকে ছুটল। এবার তার পায়ে দ্বিধা নয়, বরং একটা ঢেউয়ের শব্দ ছিল। সে দরজা খটখটাল না, সোজা খুলে দিল। এটা কি মা? রাহুলের কণ্ঠে ব্যথা আর রাগ দুটোই ছিল। সে ছবি তাদের চোখের সামনে ধরে দিল। এর উত্তর দিন, আর এবার আমাকে পুরো সত্য চাই, অসম্পূর্ণ নয়। কমলা দেবীর চোখ থেকে ঝরঝর অশ্রু বইতে লাগল। তারা তাদের কাঁপা হাত এগিয়ে দিলেন, কিন্তু রাহুল এক পা পিছিয়ে গেল। তারা ফুঁপিয়ে বললেন, হ্যাঁ বাবা, এটা সত্য। মিহিকা তোমার দাসী নয়, তোমার স্ত্রী। রাহুল চুপচাপ শুনতে লাগল। কমলাদেবী বলা শুরু করলেন, আর এবার তাদের কণ্ঠে কোনো ছলনা ছিল না, শুধু একটা মায়ের ব্যথা আর তার অসহায়তা ছিল। তোমার বাবা তাদের শেষ দিনগুলোয় আমার কাছে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন। তারা পণ্ডিত হরিহরঞ্জির খুব ভালো বন্ধু ছিলেন।
যখন তাদের অসুখের কথা জানা গেল তখন তাদের নিজের নয় বরং মিহিকার চিন্তা করতে লাগলেন। তারা আমার কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি তোমার বিয়ে মিহিকার সঙ্গে করিয়ে দেব। তোমার দুবাই থেকে ফেরার কয়েক মাস পরে আমি তোমার আর মিহিকার বিয়ে করিয়ে দিয়েছিলাম। তুমি শুরুতে একটু দ্বিধা করছিলে, কিন্তু যখন তুমি মিহিকার সঙ্গে দেখা করলে, তার সরলতা আর তার গুণগুলো দেখলে তুমিও রাজি হয়ে গেলে। তুমি খুব খুশি ছিলে বাবা, আমি তোমাকে এত খুশি কখনো দেখিনি। বিয়ের ঠিক 1 সপ্তাহ পরে তুমি আর মিহিকা মন্দির থেকে ফিরছিলে। তোমার গাড়ির একটা ট্রাকের সঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। মিহিকাকে তো সামান্য আঘাত লেগেছিল, কিন্তু তোমার মাথায় গভীর আঘাত লেগেছিল। যখন তোমার জ্ঞান ফিরল তখন তোমাকে গত কয়েক মাসের কিছুই মনে ছিল না। তোমাকে এটাও মনে ছিল না যে তুমি মিহিকার সঙ্গে দেখা করেছ বা তোমার বিয়ে হয়েছে। ডাক্তাররা বলেছিলেন যে এটা রেট্রোগ্রেড অ্যামনেশিয়া। তারা আমাদের কঠোরভাবে নিষেধ করেছিলেন যে তোমার ওপর কোনো ধরনের মানসিক চাপ দেওয়া হবে না, নইলে তোমার অবস্থা আরও খারাপ হতে পারে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাবা, কমলাদেবী কাঁদতে কাঁদতে বললেন, আমি তোমাকে হারাতে ভয় পেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে যদি আমি তোমাকে বলি যে তোমার বিয়ে একটা এমন মেয়ের সঙ্গে হয়ে গেছে যাকে তুমি চিনোও না, তবে তুমি এই সম্পর্ককে বোঝা মনে করে ভেঙে ফেলবে। তাই আমি একটা মিথ্যের সাহায্য নিয়েছিলাম। আমি মিহিকাকে বোঝালাম যে তোমার জীবন বাঁচানোর জন্য তাকে কয়েকদিন দাসী হয়ে থাকতে হবে। সেই নিষ্পাপ মেয়ে তার স্বামীর জীবন বাঁচানোর জন্য যা কিছু করতে প্রস্তুত হয়ে গেল। আমার উদ্দেশ্য খারাপ ছিল না বাবা, আমি তো শুধু তোমাদের দুজনের ঘর বাঁধতে চেয়েছিলাম। পুরো সত্য এখন রাহুলের সামনে ছিল, একটা তেতো ওষুধের মতো যা তাকে খেতেই হবে। তার রাগ এখন লজ্জা আর গভীর অপরাধ বোধে বদলে গেল। সে সেই মেয়ের সঙ্গে কি না করেছে, মিহিকার কাঁচ তোলা, আঙুল কাটা, সবার সামনে অপমানিত হওয়া, প্রতিটা দৃশ্য তার চোখের সামনে কোনো খারাপ স্বপ্নের মতো ঘুরছিল। সে কিছু না বলে তার ঘরের দিকে ঘুরল। তার পা টল ছিল। তাকে মিহিকার সঙ্গে দেখা করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। সে সেই স্টোর রুমের ছোট দরজার সামনে দাঁড়ালো, যেখানে তার স্ত্রী, একটা গোল্ড মেডেলিস্ট, একটা নৃত্য বিশারদ, এতদিন একটা দাসীর জীবনযাপন করছিল। সাহস জোড়ো করে সে ধীরে দরজা খুলল। মিহিকা, সে কাঁপা কণ্ঠে ডাকল। ঘরটা খালি ছিল, দিয়া নিভে গিয়েছিল, মিহিকার ছোট সিন্দুকও গায়েব ছিল। ঘরে একটা অদ্ভুত শান্তি ছিল, যা কারো চিরকালের জন্য চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল। রাহুলের হৃদয় ডুবে গেল। সে ঘাবড়ে ইধার-ওধার দেখল। তখন তার চোখ পড়ল সেই ছোট খাটিয়ায়। সেখানে বালিশের উপর একটা কাগজের টুকরো রাখা ছিল। রাহুল কাঁপা হাতে সেই চিঠি তুলল। সেটা মিহিকার হাতের লেখা ছিল। তাতে শুধু 2টো লাইন লেখা ছিল, আমি একটা ভালো দাসী হতে পারিনি, হয়তো একটা ভালো স্ত্রীও কখনো হতে পারব না। আমাকে খুঁজতে চেষ্টা করো না। রাহুলের হাত থেকে চিঠি ছুটে গেল। যে সত্য জানার জন্য সে এত অস্থির ছিল, সেই সত্য আজ তাকে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়েছিল। এখন সে তাকে কোথায় খুঁজবে? সে কি তাকে কখনো ক্ষমা করতে পারবে? মিহিকার চিঠি রাহুলের হাত থেকে ফোঁসকে মেঝেতে পড়ে গেল, ঠিক সেইভাবে যেভাবে তার পায়ের নিচ থেকে জমি সরে গিয়েছিল। 2টো লাইন, শুধু 2টো লাইন, আর সেই 2টো লাইনে একটা পুরো সম্পর্কের শেষ লেখা ছিল, আমাকে খুঁজতে চেষ্টা করো না। এটা বাক্য নয়, বরং একটা সিদ্ধান্ত ছিল, একটা এমন নারীর সিদ্ধান্ত যে সম্মানের ভাঙা টুকরোগুলো জোড়ার চেষ্টা করেছিল, আর যখন সেগুলো জোড়া লাগেনি তখন সে সেই জায়গা ছেড়ে দেওয়াই ভালো মনে করল। রাহুল হাঁটুতে ভর দিয়ে সেখানেই মেঝেতে বসে পড়ল। স্টোর রুমের সেই খালি জায়গা, সেই নিভে যাওয়া দিয়া আর সেই শান্তি তাকে গিলে ফেলার জন্য দৌড়ছিল। প্রথমবার তাকে অনুভূতি হল যে সে কি হারিয়েছে। সে শুধু একটা স্ত্রী হারায়নি, সে একটা সঙ্গী, একটা বন্ধু, একটা এমন মানুষ হারিয়েছে যে তার জন্য তার পুরো পরিচয় মুছে ফেলেছিল। অপরাধ বোধের বোঝা এত ভারী ছিল যে তার চোখ থেকে অশ্রু নিজে থেকে বইতে লাগল। সেই পুরুষ যে তার সাফল্যের গর্বে জীবন কাটাত, আজ একটা ভাঙা মানুষের মতো তার নিজের বাড়ির এক কোণায় কাঁদছিল। তখন তার কাঁধে একটা নরম হাত এলো। কমলাদেবী তার পিছনে দাঁড়িয়েছিলেন। তাদের চোখেও অশ্রু ছিল, কিন্তু এখন তাতে অসহায়তা নয়, বরং তার ছেলের ব্যথা অনুভব করার যন্ত্রণা ছিল। সব আমার ভুল বাবা, সব আমার ভুল। রাহুল কিছু বলল না। সে উঠল আর তার মায়ের দিকে না তাকিয়ে টলতে টলতে তার ঘরে চলে গেল। সেই রাতে সেই বাড়ি একটা বাড়ি নয়, বরং 3টা ভাঙা মানুষের আশ্রয় হয়ে গিয়েছিল। পরের সকালে সূর্য তো উঠল, কিন্তু রাহুলের দুনিয়ায় অন্ধকারই ছিল।
সে তৈরি হল আর কিছু না খেয়ে পান করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে শুধু গাড়ি চালাতে লাগল, মুম্বাইয়ের রাস্তায় কোনো গন্তব্য ছাড়া। তাকে মনে পড়ল যে মিস্টার গুপ্তা বলেছিলেন যে মিহিকা পণ্ডিত হরিহরনজির মেয়ে। হয়তো সেখান থেকে কোনো সূত্র পাওয়া যাবে। সে ইন্টারনেটে পণ্ডিত হরিহরনজির ঠিকানা খুঁজল। জানা গেল যে মুম্বাইয়ের একটা পুরানো সাধারণ এলাকায় তাদের পৈতৃক বাড়ি ছিল। একটা আশার আলোর সঙ্গে রাহুল গাড়ি সেই ঠিকানার দিকে ঘুরিয়ে দিল। সেখানে পৌঁছে একটা বুড়ো দারোয়ান দরজা খুলল। রাহুলের জিজ্ঞাসায় সে বলল, মিহিকা মেয়ে তো এখানে নেই, সে তো কাল রাতে এসেছিল, তার কিছু জিনিস নিয়েছে আর সকাল সকাল কোথাও চলে গেছে। বলছিল যে কোনো তীর্থযাত্রায় যাচ্ছে, শান্তির খোঁজে। এটা শুনে রাহুলের হৃদয় বসে গেল। সে দেরি করে ফেলেছে। হতাশ হয়ে সে তার গাড়িতে এসে বসল। এখন সে কি করবে, তাকে কোথায় খুঁজবে? তখন তার চোখ পড়ল ড্যাশবোর্ডে রাখা সেই বিয়ের ছবিতে। সে ছবি তুলল আর তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। ছবির পিছনে কোণায় ছোট অক্ষরে কিছু লেখা ছিল, বাঁকে বিহারী মন্দির, মথুরা। একটা বিদ্যুৎ ঝলকের মতো ঝলকালো তাকে। মনে পড়ল যে কমলাদেবী বলেছিলেন যে দুর্ঘটনার দিন সে আর মিহিকা মন্দির থেকে ফিরছিল। মথুরা, শান্তির খোঁজ, তীর্থযাত্রা, সব টুকরোগুলো জুড়তে লাগল। মিহিকা কোথাও নয়, মথুরায় গিয়েছে, তার কানহার কাছে তার দুঃখের কথা বলতে। রাহুল এক মুহূর্ত নষ্ট করল না। সে গাড়ি স্টার্ট করল আর মুম্বাই আহমেদাবাদ এক্সপ্রেসওয়ে উঠিয়ে দিল। তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। ঘণ্টার পর ঘণ্টা যাত্রার পরে যখন সে মথুরায় পৌঁছল, তখন সন্ধ্যা নামছিল। মন্দিরগুলো থেকে ঘণ্টা আর ভজনের শব্দ আসছিল। সে লোকদের কাছে বাঁকে বিহারী মন্দিরের ঠিকানা জিজ্ঞাসা করতে করতে সরু গলি দিয়ে যেতে লাগল। যখন সে মন্দিরে পৌঁছল, তখন ভজন শুরু হয়ে গিয়েছিল। শত শত ভক্ত চোখে ভক্তি নিয়ে হাতজোড় করে দাঁড়িয়েছিল। ভিড়ের মাঝে রাহুলের চোখ পাগলের মতো মিহিকাকে খুঁজছিল। আর তখন সে তাকে দেখল। সে ভিড় থেকে আলাদা এক কোণায় একটা স্তম্ভের সঙ্গে দাঁড়িয়েছিল। সাদা শাড়ি পরা, কোনো সাজ ছাড়া, কিন্তু তার মুখে একটা অলৌকিক শান্তি ছিল। তার চোখ বন্ধ ছিল আর হাত ধীরে ধীরে ভজনের সঙ্গে নড়ছিল। রাহুল ধীরে ধীরে ভিড় ঠেলে তার দিকে এগোল। তার কাছে পৌঁছে তার পা থেমে গেল। সে শুধু তাকে দেখতে লাগল। ভজন শেষ হল, মিহিকা তার চোখ খুলল আর সামনে রাহুলকে দাঁড়িয়ে দেখে সে চমকে উঠল। তার শান্তি এক মুহূর্তে ভেঙে গেল। তার চোখে সেই পুরানো ভয় আর ঘাবড়ে যাওয়া ফিরে এলো। সে সেখান থেকে যাওয়ার জন্য ঘুরল। থামো মিহিকা। রাহুল এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেলল। তার ধরায় হুকুম নয়, একটা অনুরোধ ছিল, একটা যাচা ছিল। প্লিজ, শুধু একবার আমার কথা শোনো। রাহুলের চোখে অশ্রু ছিল, অনুতাপ ছিল। সে বলল, আমাকে সব কিছু জানা গেছে মিহিকা, আমাদের বিয়ে, দুর্ঘটনা, আমার স্মৃতি, সব কিছু। আমি জানি যে আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়। আমি তোমাকে সেই ব্যথা দিয়েছি যার তুমি হকদার ছিলে না। আমি একটা ভালো মানুষ হতে পারিনি, হয়তো একটা ভালো স্বামীও হতে পারব না, কিন্তু আমি চেষ্টা করতে চাই। আমি সেই রাহুলকে ফিরিয়ে আনতে চাই যে সেই বিয়ের ছবিতে তোমার সঙ্গে হাসছিল। কি কি তুমি আমাকে একটা সুযোগ দিবে? মিহিকা চুপচাপ তাকে দেখতে লাগল। তার চোখ থেকে অশ্রু বইছিল, কিন্তু এবার এটা অপমানের নয়, বরং আবেগের ঢেউয়ের ছিল। রাহুল তার সামনে হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার গর্ব ভেঙে তার ভুল স্বীকার করে সে তার হাত বাড়াল আর রাহুলের হাত ধরল। এটা একটা নীরব স্বীকৃতি ছিল। এটা একটা ভাঙা বিশ্বাসকে আবার জোড়ার প্রথম চেষ্টা ছিল। সেই সন্ধ্যায় মথুরার সেই মন্দিরে বাঁকে বিহারীর মূর্তির সামনে দুটো ভাঙা হৃদয় একটা নতুন শুরু করার প্রতিশ্রুতি করল। এই যাত্রা সহজ ছিল না, কিন্তু এবার তাদের সম্পর্কের ভিত্তি মিথ্যের ওপর নয়, বরং সত্য আর অনুতাপের ওপর রাখা হয়েছিল। রাহুল মিহিকার হাত ধরল আর দুজনে একটা নতুন সকালের দিকে হাঁটতে লাগল। একটা এমন সকাল যেখানে ভালোবাসাকে তার পরিচয় বলার জন্য কোনো মিথ্যের মুখোশের দরকার ছিল না। বন্ধুরা, এটা ছিল রাহুল আর মিহিকার গল্প। আশা করি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়েছে। যদি তোমাদের এই গল্প পছন্দ হয় তবে প্লিজ এই ভিডিও লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, যা সরাসরি এই গল্পের সঙ্গে যুক্ত। এই গল্পে তোমাদের সবচেয়ে বড় ভুল কার লাগছে? তার অহংকারে ডুবে থাকা স্বামী রাহুলের, একটা মিথ্যের সাহায্য নেওয়া শাশুড়ি কমলা দেবীর, না সব কিছু চুপচাপ সহ্য করা স্ত্রী মিহিকার? তোমাদের মত আমাদের নিচে কমেন্টে অবশ্যই বলো। তোমাদের উত্তরের অপেক্ষায় থাকব। ধন্যবাদ।